গুড মর্নিং। এসে গেলাম মিশর। ছোটোবেলা থেকে ইতিহাস বইতে দেখেছিলাম, সব থেকে বেশি আমার আশা রাখছি ছিল এই দেশটাতে, মানে নীলনদ পিরামিড কবে দেখবো ভেবেই পাইনি। এবার জোর করেই চলে এলাম। ইতিহাসের ক্লাইমেটলি আমার 55,000 টাকা মতো রিটার্ন ভালো লাগলো। সস্তাতেও করা যেত যদি কেউ চাইতো 2 স্টপ আসতে, দিল্লি থেকে ফ্লায়ান্স বা অন্য কিছু ফ্লাইট নিয়ে গেলে 2 স্টপ এলে কম হতো। বাট কলকাতা থেকে সবচেয়ে তাড়াতাড়ি আসতে গেলে ইতিহাসের ফ্লাইটটাই সবচেয়ে কম ছিল। 55,000 রিটার্ন আমার টিকিটটা লাগলো, একটু বেশি লাগলো। 11 ডিগ্রি এখন টেম্পারেচার কায়রোতে। এবার এখান থেকে যাব আমি গিজা। আমার হোটেলটা গিজায়, কায়রোতে না। কেন গিজায় সেটা হোটেলটা দেখলেই বুঝতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদের হোটেলটা। ইজিপ্ট পিরামিডস ইন হোটেলের নাম। ট্যাক্সির জন্য ওয়েট করছি। পুরো ট্যুরটা আমি বাইটার থেকে বুক করেছি ম্যাক্সিমামটাই, যেটা অনেক সস্তা পড়েছে। লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দেবো। দেখা যাক। আলটিমেটলি আমার 55,000 টাকা মতো রিটার্ন ভালো লাগলো। সস্তাতেও করা যেত যদি কেউ চাইতো 2 স্টপ আসতে, দিল্লি থেকে ফ্লায়ান্স বা অন্য কিছু ফ্লাইট নিয়ে গেলে 2 স্টপ এলে কম হতো। বাট কলকাতা থেকে সবচেয়ে তাড়াতাড়ি আসতে গেলে ইতিহাসের ফ্লাইটটাই সবচেয়ে কম ছিল। 55,000 রিটার্ন আমার টিকিটটা লাগলো, একটু বেশি লাগলো। 11 ডিগ্রি এখন টেম্পারেচার কায়রোতে। এবার এখান থেকে যাব আমি গিজা। আমার হোটেলটা গিজায়, কায়রোতে না। কেন গিজায় সেটা হোটেলটা দেখলেই বুঝতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদের হোটেলটা। ইজিপ্ট পিরামিডস ইন হোটেলের নাম। ট্যাক্সির জন্য ওয়েট করছি। পুরো ট্যুরটা আমি বাইটার থেকে বুক করেছি ম্যাক্সিমামটাই, যেটা অনেক সস্তা পড়েছে। লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দেবো। দেখা যাক। আলটিমেটলি আমার 55,000 টাকা মতো রিটার্ন ভালো লাগলো। সস্তাতেও করা যেত যদি কেউ চাইতো 2 স্টপ আসতে, দিল্লি থেকে ফ্লায়ান্স বা অন্য কিছু ফ্লাইট নিয়ে গেলে 2 স্টপ এলে কম হতো। বাট কলকাতা থেকে সবচেয়ে তাড়াতাড়ি আসতে গেলে ইতিহাসের ফ্লাইটটাই সবচেয়ে কম ছিল। 55,000 রিটার্ন আমার টিকিটটা লাগলো, একটু বেশি লাগলো। 11 ডিগ্রি এখন টেম্পারেচার কায়রোতে। এবার এখান থেকে যাব আমি গিজা। আমার হোটেলটা গিজায়, কায়রোতে না। কেন গিজায় সেটা হোটেলটা দেখলেই বুঝতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদের হোটেলটা। ইজিপ্ট পিরামিডস ইন হোটেলের নাম। ট্যাক্সির জন্য ওয়েট করছি। পুরো ট্যুরটা আমি বাইটার থেকে বুক করেছি ম্যাক্সিমামটাই, যেটা অনেক সস্তা পড়েছে। লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দেবো। দেখা যাক। দিস ওল্ড কায়রো আছে। কেন গিজাতে হোটেল নিলাম, আমার হোটেল আর মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এখানটা। পর্দাটা সরাই। আমার রুম থেকে মনে হচ্ছে হাত দিয়ে আমি ধরতে পারবো পিরামিডটাকে। হোটেলের রুফটপ থেকে ভিউটা, এর আগে যেটা দেখলাম বা দেখালাম সেটা হলো আমার রুম থেকে, আর এটা আমার হোটেলের রুফটপ থেকে। জাস্ট ভিউটা দেখো, একদম ফিনিক্সের সামনাসামনি। প্রচণ্ড ঠান্ডা এবং রাত্রিবেলা লিটারালি কাঁপছি দুটো জামা পরে। আমার হোটেল থেকে সামনে থেকে যেরকম দেখালাম পুরোপুরি আমি দেখতে পাচ্ছি যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে। হিটার জ্বালানো, তার পাশে বসে আছি, আপনাকে দেখাই কীরকম দেখতে লাগছে। আমি অনলাইন টিকিটটা কেটে নিয়েছিলাম। আমি এখন খুফু আর ম্যানকাওর এই দুটোতে ঢুকতে দিচ্ছে। আমি দুটোতে ঢুকবো এবং এন্ট্রিটা নিয়ে আমার পড়ে গেল 1600 ইজিপি। খুফু আর ওইটা হলো কাফরে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রেন্স। আমরা এখন ঢুকবো এইখান দিয়ে। Yes. There's nothing in between. There's only mud. Nothing in between.
কি আনন্দ! পিরামিডে না একটা অনেকে হিস্ট্রি অনেক কিছু বলে, বাট একটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই পিরামিডের মামি এই জিনিসগুলো হওয়া অনেক পরে হয়েছে। পিরামিড শেপটা অনেক পরে এসছে। আগে বাচ্চা যেরকম মায়ের পেটে থাকে উম, ওই উমের মধ্যে যেরকম থাকে মানুষকে ওরকমভাবে বডি করা হতো 6000 BC 7000 BC এরকম সময়। তারপর আস্তে 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 সার্কাফেকেস এই সমস্ত কনসেপ্টগুলো আসে, মামির কনসেপ্ট আসে, এবং তারপরে আস্তে আস্তে পিরামিড আসে। এই প্রথম পিরামিডটা হচ্ছে স্টেপ পিরামিড, যেটা যাবো, যেটা অ্যাকচুয়ালি এই শেপে নয়। তারপরে বেন্ট পিরামিড, যেটা অ্যাকচুয়ালি ভুল হয়েছিল। তারপরে রেড পিরামিড, যেটা প্রথম পিরামিড শেপে, ওগুলো আমি যাবো, যেটা গিজা থেকে দূরে। এখন আছি সেটা হচ্ছে খুফুর পিরামিড। খুফুর পিরামিডে আমি ভেতরে যাব। খাফরের পিরামিডের ভেতরে আগে যেতে দিত, এখন দিচ্ছে না। তখন আবার এটাই দিত না, কারণ এখন ওটা রেস্টোরেশন চলছে, আগে এটাই চলছিল। তারপরে ম্যানকাওয়ারে আছে, সেটাতেও যাব, মানে বাবা, ছেলে এবং নাতি মধ্যে আমি দাদু আর নাতিরটায় যেতে পারবো, খাফরেরটায় যেতে পারবো না, কারণ বন্ধ আছে। তো চলুন ভেতর অব্দি যাই, কিরম দেখি। সকাল সকাল না এলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যায়। এবার যাচ্ছি ভেতরে, প্রচন্ড কষ্ট হবে। ভেতরে টেম্পারেচারটা সবসময় 18 ডিগ্রিজ, বাইরে এখন 11। না, এবার খেলা শুরু। এই জায়গাটা দেখা যাচ্ছে পিরামিডের ভেতরে আছি আমি, খুফুর পিরামিডে। এই জায়গায় এই যে খাজগুলো আছে, এইগুলো ওরা বলছে এর থেকেই বোঝা যায় যে পিরামিড স্টেপ বাই স্টেপ করে বানানো হয়েছিল, এবং লাস্টে গিয়ে ওপরে ওই 20 টনের পাথরটা বসানো হয়েছিল। আদারওয়াইজ এইখানে বসানোটা ইম্পসিবল। হাফ উঠে দাঁড়িয়ে আছি, এখনও বাকিটা ওঠা বাকি। লেটস গো। কেন নাম লিখে ভর্তি করে দিয়েছে। অল সব অমর লোকেরা, কিছু বলার নেই। আরো নিচু দিয়ে যেতে হবে, চলো। পিরামিডের ভেতরের জায়গাটা, এটা কিন্তু লাইমস্টোন নয়, এটা গ্রানাইটের মতো পাথর। যারা বলে যে পিরামিডের ভেতরে ঢুকবেন না, খুব কষ্ট, কিছু নেই দেখার মতো, আমি বলবো একদম শুনবেন না। কারণ যেতেই হবে ভেতরে। এই কটা টাকার জন্য যদি না যান, তাহলে ভেতরটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না যে ভেতরটা কীরকম। অনেক লোক এসে বলবে কিন্তু নো ফটো নো ভিডিও, তো দোজ আর স্ক্যাম। তো ওদের কোনো রকম মাথা দেওয়ার দরকার নেই। লোক খারাপ না, ওদের পেটের তাই ওরা একটু বেচার চেষ্টা করে, তো ভদ্রভাবে ইগনোর করাটাই ভালো, কাউকে অবদ্ধতা না করে। তবে হ্যাঁ, পায়ে যদি খুব ব্যথা না থাকে, আর যদি আপনি খুব আনফিট না হন, আর হ্যাঁ স্মোকার যদি না হন, আমার মনে হয় তাহলে আপনার কোনো অসুবিধা নেই। ভেতরে আরামসে উঠতে পারবেন, ঘুরতে পারবেন, এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমি সেগুলো দেখলাম। ভাবা যায় মিশরের পিরামিড,
নিজের চোখে দেখছি। এক একটা পাথর প্রায় 2.5 টনের ওপর বেশি ওজন, এবং সব থেকে বড় পাথরটা 20 টনের ওপরে। এটা হচ্ছে পিরামিডের সামনে আর একটা টুম। এটা কোনো একটা হাই অফিসিয়াল কেউ ছিল, রাজার যে সমস্ত ফারাওদের বড় উচ্চপদস্থ লোকেদেরও টুম বানানো হতো, ঠিক পিরামিডের সামনে এরকম ছিল। এবার আমরা যাব খাফরের পিরামিড দেখতে। এটা ছিল খুফুর পিরামিড, এটা হচ্ছে খাফরের পিরামিড। দেখতে খাফরের পিরামিডটা বড় হলেও অ্যাকচুয়ালি কিন্তু খুফুর পিরামিডটা হাইটে 10 মিটার বেশি। এটা 42 মিলিয়ন আগে এখানে একটা সমুদ্র ছিল। সিসেলস বা ঝিনুক শামুক এদের সমস্ত ফসিলস এখানে দেওয়া আছে, দেখতে পাবে তোমার কাছ থেকে। এই দেখো, তার অনেক পরে পিরামিড হয়েছে। এইখান থেকেই সাহারা। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর ঠিক মাঝখানটা, ঠিক সেন্টারে। এই 3টে পিরামিড পুরো পৃথিবীর ম্যাপটাকে যদি এক জায়গায় করা হয়, তাহলে ঠিক সেন্টারটা হচ্ছে এই খুফুর পিরামিড। এই খুফু আর ইনফ্যাক্ট এই খাফরে দুটোই পাশাপাশি। আমি ঠিক পৃথিবীর মাঝখানে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি। পুরো পিরামিডটা এরকম আচ্ছাদন দেওয়া ছিল, কারণ যাতে সূর্যের আলো এখানে ঠিকরে যায় এবং কেউ এন্ট্রেন্সটা বুঝতে না পারে, যে এন্ট্রেন্সটা কোথায় আছে পিরামিডে ঢোকার, সেটা যাতে কেউ বুঝতে না পারে। পুরো পিরামিডটাই কভার করা ছিল এরকম একটা আস্তরণ দিয়ে। এলাম তোমার ম্যানকাওরের পিরামিডে। ম্যানকাওরের পিরামিডটা অনেকটাই ছোট, এবং এই পিরামিডগুলোর ওপরে একটা গর্ত করা আছে। মানে বলছে এটা দিয়েও নাকি ওরা একটা এন্ট্রেন্স করার চেষ্টা করেছিল। পিরামিডের অ্যাকচুয়াল এন্ট্রেন্সটা তো ওপরে, সেটা দিয়ে আমরা ঢুকিনি। আমরা নিচে ম্যানমেড একটা এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকি। ম্যানমেড না, ওটাও একটা রাস্তা ছিল, বাট আসল এন্ট্রেন্সটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই এন্ট্রেন্স, এটা এখন অ্যাকচুয়াল এন্ট্রেন্স। আর আমরা যাব এখান দিয়ে। ম্যানকাওরের পিরামিডে একদমই লোক আসে না, খুবই ফাঁকা। এবং আমি যতটা পড়াশুনো করেছিলাম, অন্য ভিডিও দেখেছিলাম, যে সুভিনিয়ার যদি কিনতে হয়, যদি এগুলো সবকটাই একদম পিওর অরিজিনাল স্টোন তুমি পাবে না, এবং সেটা কেনা হয়তো আমাদের আবার ক্ষমতাও হবে না। তো এখান থেকে সুভিনিয়ার্স কিনলে সেটা অনেক কম পড়বে রেটটা, খুফুর পিরামিডের সামনে থেকে না কিনে। মানে এখানে লোকজন যেহেতু কম, দামটা একটু কম নেগোসিয়েশনটা করা যায়। আগে ম্যানকাওরের পিরামিডের ভেতরটা দেখে আসি। একটা এক্সেপশন বলছে, বাকি পিরামিডগুলো যেমন সাদা লাইমস্টোন দিয়ে কভার ছিল, এটা একমাত্র পিরামিড যেটা কিন্তু রেড গ্রানাইট দিয়ে কভার ছিল, যেখানে কিছুটা দেখা যাচ্ছে ম্যানকাওরের। ও বাবা, এও তো অনেক নিচে নামা। আবার ম্যানকাওরে বেরিয়ে আসছে, এই যে ম্যানকাওরে। Let's all go in the cave. পিরামিডের ভেতরটা এই নেমে এলাম, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর কাজ করা। পুরো নিচু হতে হবে না, কিছুটা নিচু হলে আবার উঁচু হতে হবে, মাথা তোলা জায়গা দেবে। এখানে আমি 5 ফুট 8 ইঞ্চি হেঁটে লম্বা হয়ে যেতে পারবে। ওকে, এই কেবিনটা আবার বন্ধ করা। এখানে সব ভেন্টিলেশনের জায়গা করা।
কিছুই নেই বাট এখানে এক সময় অনেক গয়না অনেক কিছু ছিল, অনেক হিরে দানা সোনা রাখা ছিল। ভেতরটা লাগছে, পিরামিডের ভেতরটা কিন্তু এখন বেশ গরম, মানে বাইরেটা কিন্তু সেই 13 ডিগ্রি 14 ডিগ্রি। ভেতরটা খুব সুন্দর, সবসময় 18 ডিগ্রি মেনটেন হচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে সিনেম্যাটিক ছবি নেওয়ার জন্য, মানে এটা হচ্ছে প্যানোরামা পয়েন্ট। এখান থেকে প্যানোরামিক ভিউজটা দেখা যায় 3খানা পিরামিডের। এই হলো খুফু, খাফরে, ম্যানকাওরে। আর এটা রানীদের 3টে করে রানীর পিরামিডও এর সাথে আছে, এবং সিনিয়র অফিসিয়ালদেরও পিরামিড এখানে আছে। পিরামিড নিয়ে অনেকগুলো তথ্য অনেকে বলেছে এটা 20 বছর লেগেছিল পিরামিড বানাতে, এবং সেটা আমরা লিখিত পাওয়া গেছে যে 20 বছর লেগেছিল। কিন্তু বছরে 4 মাস এরা কাজ করেছিল পিরামিড বানানোর জন্য। তার কারণ পিরামিড বানাতে গেলে যে সময়টা ওরা দিত সেটা ছিল বন্যার সময়, মানে নীল নদে যখন বন্যা হতো সেই 4 মাস ওদেরকে জীবিকা দেওয়া হতো, এবং তারা হাইলি পেড ছিল। সমস্ত লোকেরা চাষবাস না করে বন্যার সময় ওরা পিরামিড বানাতে কাজ হতো। বছরে 4 মাস ওরা এই কাজটা করে পিরামিডটা বানিয়েছিল। সেই করে 20 বছর লেগেছিল। হয়তো পুরো করলে হয়তো আরও কম লাগতো, বাট তাও ইনক্রেডিবল। মানে ভাবা যায় না যে এত বড় জিনিস কী করে ওরা ওই সময় বানালো, উইদাউট এনি টেকনোলজি, উইদাউট এনিথিং, কী করে ওরা বানালো। গিজার পিরামিড দেখার পরে এবার আমরা যাচ্ছি দাসুরে স্নেফরু যে পিরামিড বানিয়েছিল 4th ডাইনাস্টিতে, সেখানে 2টো পিরামিড বানিয়েছিল। প্রথমে একটা পিরামিড বানাতে গিয়ে ভুল করে, যেটা বেন্ট পিরামিড নয় বিখ্যাত, ওপরটা একটু আনইভেন। তারপর রেড পিরামিড বানায়। সেই 2টো পিরামিড, এটা প্রায় 30-35 মিনিটস গাড়িতে লাগলো আসতে। টিকিট পড়ছে 150 ইজিপশিয়ান পাউন্ড। এখানে এন্ট্রিটা ফ্রি, ভেতরে 150 ইজিপশিয়ান পাউন্ডের টিকিট কাটলে তুমি ভেতরে এন্ট্রিটা ফ্রি পাবে। তো টিকিট এক্সপ্লোর করি। এরপরে যাবো স্টেপ পিরামিড। এটা হচ্ছে 150 ইজিপশিয়ান পাউন্ডের টিকিট, পিছনে স্ক্যানার দিয়ে দাসুরের পিরামিড যেতে পারবে। এটা হলো বেন্ট পিরামিড, যেটা দাসুরে আছে, এবং এটা সেনফ্রু বানিয়েছিল। সেনফ্রু হচ্ছে খুফুর বাবা, যেটা আমরা ইজিপ্ট মিশরে গিজায় যে পিরামিডটা দেখলাম, যেটা ঢুকলাম, সেটা খুফুর পিরামিড, তার বাবার পিরামিড ছিল এটা। কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনোদিনই এর ভিতরে মন্দির ছিল না, বিকজ যখন বানানো হচ্ছিল নিচে 45 ডিগ্রিজ ছিল, ওপরে 55 ডিগ্রিজ ছিল ওপরে। তারপর সেটা বানানোর সময় দেখা যাচ্ছে ভুল অ্যাঙ্গেল হচ্ছে বলে সেটাকে ওপরে 45 ডিগ্রিজ করে মেলানো হয়েছিল। এই পিরামিডে কোনোদিনই কোনো মামিজ বা কিছু ছিল না, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল হয়েছিল। এটা ভুল হওয়াতে সেনফ্রু নিজের আরেকটা পিরামিড বানায়, যেটা এরপরে যাবো, যেটাকে রেড পিরামিড বলে, সেটা আমরা এরপরে দেখতে যাবো। যেটা আগে বললাম, সেনফ্রু হলো 3rd ডাইনেস্টির প্রথম রাজা, যে এই পিরামিডগুলো বানানো শুরু করেছিল। আরেকটা ব্ল্যাক পিরামিডও আছে, যেটা মিডল ডাইনাস্টি বলছে, এটা অনেক পুরনো, বা সেটা পুরোপুরি মাটি দিয়েই তৈরি, সেটা ভেঙে পুরো ভগ্নস্তূপে পরিণত হয়েছে, সেখানে আর কিছুই নেই, ওটাও দূর থেকেই দেখি। আর এটাতেও ভেতরে ঢোকা যায়, টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুডেড, বাট কিছুই নেই ভেতরে ঢুকে দেখার মতো, তাই এটা ভেতরে ঢুকে দেখছি না। সেলফুল রেড পিরামিড, যেটা বেন্ট পিরামিডের পরে বানিয়েছিল, অনেকটা উঁচু, 10 তলাতে বাইরেই হাঁটতে হবে, তারপর আবার নামতে হবে।
খুফু পিরামিড হচ্ছে কিন্তু বেস্ট অফ, অনেকটা নামতে হবে আপনাকে। নামার পরে আপনার 3টে চেম্বার থাকবে, সেখানে উঠতে হবে। যদি কারোর ওজন একটু বেশি হয়, নিঃশ্বাসে কষ্ট থাকে, ডেফিনেটলি নট রিকমেন্ডেড। আদারওয়াইজ ফিট অ্যান্ড ফাইন হন, চলে আসুন। ইজিপ্ট আর বারবার আসবেন না, আসবেন দেখাই উচিত। তো যদি ফিজিক্যালি ফিট হন তাহলে ডেফিনেটলি চলে আসা উচিত, মিস করবেন। তবে হ্যাঁ, ভেতরে না অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাচ্ছি না, মানে চুলে কালার করে যে অ্যামোনিয়া গন্ধ পাই, সেরকম অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাচ্ছি, বেশ কড়া তীব্র গন্ধ। ডাস্ট অ্যালার্জি আছে, গন্ধ একটু বেশি, বাট সেটা মাথায় রেখে আদারওয়াইজ মেমফিসে চলে এলাম। মেমফিসে আমার টিকিট লাগলো 150 ইজিপি। এখানে মেমফিসটা ছিল পুরো আগের রাজধানী, যেখানে সমস্ত মানে ছোটো ছোটো ধ্বংসাবশেষ নিয়ে এসে রাখা হয়েছে এই জায়গাটা। এখানে রামেসিস 2 এর একটা বিশাল স্ট্যাচু আছে, এই দেখুন। সেখানে সমস্ত টুমস থাকতো, এখন অনেক আবিষ্কার হচ্ছে, আমি দেখাচ্ছি জায়গাগুলো, সেখানে নতুন নতুন অনেক টুমস পাওয়া গেছে। এটা হলো সেই বিখ্যাত স্টেপ পিরামিড, আর এটা হচ্ছে তার এন্ট্রি গেট। এখানে 40টা কলম আছে, আমরা যাবো ভেতর দিয়ে। এই স্টেপ পিরামিডের ভেতরে যাওয়া যায়, বাট এর মধ্যে কিছুই সেরকম দেখার মতো নেই, সো আই ডোন্ট রেকমেন্ড। জাস্ট ভেতরে গেলে একটা লম্বা কুয়োর মতো ব্যাপার, আর কিছুই নেই এর মধ্যে। Eastern corner, you can see here the original blocks of stones, the damaged ones, and the polished ones, and the new modern ones. And look at the ceiling taking the shape of like rafters shape. And after that, you will see on the either sides double door. It's an imitation, fake doors, never used solid, you know, never moved. And also reconstructed. You can see the difference between the original and the new blocks of stones. And after that, more door, but strong solo door. Also the same idea. Come on, look at the ancient design. It was reconstructed on the same ancient design. It's an idea, it's an imitation for closing the complex. That means to protect the permit, to protect the mummy of the king. But this has never happened. Okay. You can see 40 columns on the way, and this is called a colonnade, like a corridor leading to the open court on side of the headset court. It has 40 columns, 20 on each side, northern and southern side. The northern side referring to Upper Egypt, Lower Egypt, the southern side referring to Upper Egypt. The shape of the columns taking the shape of bundle of papyrus plant. Okay. Yes, and the ceiling, it was here completely sealed. It was completely covered. Like the same like an entrance, but it's completely missing. You can see at the end of it the original ceiling. Right. প্রচণ্ড ভালো এবং খুব ভালোভাবে অনেক কিছু বোঝালো। এই স্টেপ পিরামিডটা হচ্ছে সবচেয়ে পুরনো পিরামিড। কেন স্টেপ সেটাও বলছি, তার আগে বলি এই জায়গাটা হচ্ছে ওইখানে যেখানে রাজাকে ফারাওকে যুদ্ধ করতে হতো ফুলের সাথে এভরি 30 ইয়ার, এবং তারপরে রাজ্যাভিষেক হতো আরেক জায়গায়, সেটা আমরা জানবো। এই পিরামিডটা স্টেপ করা পিছনে কারণ হচ্ছে যেটা ওই স্বর্গের সিঁড়ির মতো ব্যবহার করা হয়, রাজা যেন ধাপে ধাপে আকাশের তারার কাছে চলে যেতে পারে, সেই জন্য এইটাকে স্টেপ বানানো হচ্ছে। এটাই প্রথম পিরামিড, 2700 BC। নামটা যুদ্ধ করে রাজা প্রত্যেক 30 বছরে এখানে গিয়ে রাজ্যাভিষেক হতো রাজার। কি অপূর্ব ইতিহাস। প্রথম পিরামিড হচ্ছে এটা। প্রথম হচ্ছে এখানে, এরপরে দাসুর, তারপরে গিজা। মধ্যে
28 মিটার ডিপ একটা সমাধি ছিল, মানে সার্কোফেগাস ছিল যেখানে রাজার বডি থাকতো। সেই সেম এইখানে সাউদার্ন টুম বলা আছে, এখানেও 28 মিটার ডিপ একটা করা আছে, যেখানে ওই সোল যেন রাজা থাকতে পারে সেই জন্য বানানো ছিল। কি অদ্ভুত অপূর্ব। দাসুর দেখা যাচ্ছে। এই যে আমরা যে পিরামিডে গেছিলাম, বেন্ড পিরামিড, রেড পিরামিড, এটা সাকারা। ঠিক নর্থে বেশি ভালো করে দেখলে দেখা যায়, এখান থেকে গিজাও দেখা যাচ্ছে। নর্থ, এটা সেন্ট্রাল, আর ঠিক এদিকে হচ্ছে সাউথ, পুরোটাই নেক্রোপলিস। Yeah, here is the tomb of Princess Idut, one of the daughters of King Unas, the last king of the 5th dynasty during the Old Kingdom. But she was living during the reign of King Teti, the founder of the 6th dynasty. Here we can see opposite scenes and decorations from the Valley of the Kings in Luxor. In Luxor, there in the King's Valley, the tombs cut it in the native rock and site, as in afterlife scenes, Midwat, the Book of the Dead. But here we can see daily life scenes, like fishing. You can see fishing from the River Nile with the tilapia and mullet, and you can see the fishermen, and you can see the big boat here for the Princess Idut. You can see the smaller one for the fishermen, and they're fishing by net and by harpoon. Okay, and you can see, look at the basket, look at the details of the fishermen, and the big one, it was for Idut, the Princess Idut, but unfortunately this part is missing. The boats here made of papyrus plant, as a bundle of papyrus. The papyrus, it was very, very important in ancient Egypt for making the paper, for making boats, for making ropes, sandals, and flippers too. You can see here this, you can see also collecting birds, animals, lotus flower, papyrus plant, everything to provide them to Idut. And you can see here the workers and the servants and the fishermen represented smaller than Idut, Princess Idut, as a princess, as the owner of the tomb. And look at the difference between the colors, between the males and the females. That was one of the artistic features in ancient Egypt. They used to color the males in reddish color and the females in creamy color. Because that still happens here in real Egypt. Because of the majority working outside males, so they go to town. We have an example. Look at this hippo. She's giving birth, okay, and the crocodile is going to swallow, like 1 second old, you know, giving birth and eaten by the crocodile. Wow. So here for collecting the offerings. After collecting the offerings, you can see inside the workers and servants already they collected the offerings, while they carrying all kinds of offerings to provide them inside the offering hall. You can see here jars for containing liquid offerings like milk, wine, and beer. You can see papyrus, you can see lotus, birds, animals, goats, fruits, vegetables, bread, linen for making clothes, everything. And you can see they carry all the kinds of offerings, again this to provide them to Idut. The same idea here. And Idut is represented inside the shrine, and on the either side of the doorway you can see Idut while standing on the either side, welcoming the visitors, and they are going to provide offerings, and while she's smelling lotus flower, the main flower of ancient Egypt. And it indicates where to leave the offering. Let me give you one picture. This is cow. It's not a cow here as offerings. They're offering cow to the To the princess. princess. You can see the cutting the thighs of the cow to prevent them here against the false door. The false door, it was a door to link between the soul and the offerings. So in real Egypt, in real life, the offerings were left right here. And the soul came from the horizon, used this entrance door to come eat